স্বাগত সবাইকে। আপনারা এখন শুনতে চলেছেন এক গভীর, রোমাঞ্চকর এবং মানসিক রহস্যে মোড়ানো এক গল্প, দ্য সিক্সথ কি, ষষ্ঠ চাবি। এই গল্পে রহস্য আছে, অতীতের ভয়ালো ইতিহাস আছে, আর আছে এমন এক তালা যা খোলে না সাধারণ চাবিতে। চাবি আছে 6টি, কিন্তু ষষ্ঠ চাবিটাই একমাত্র সত্য। আর এই চাবি খুঁজতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে চিরতরে। আমাদের আজকের এই যাত্রা শুরু হবে এক পুরনো গ্রন্থাগার থেকে, যেখানে ধুলোর নিচে চাপা পড়ে আছে এমন কিছু সত্য যা অন্ধকার থেকেও বেশি বিপজ্জনক। তাহলে চলুন শুরু করা যাক। আকাশটা ছিল ধূসর, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ। রৌনক দাঁড়িয়েছিল শহরের এক প্রান্তে, পুরনো একটা 3তলা বাড়ির সামনে। বাড়িটার দরজায় ঝুলছে একটা তালা, যেটা দেখে মনে হয় বহু বছর কেউ খোলেনি। আর ঠিক ওই তালাটাই তাকে এখানে এনেছে। রৌনক একজন গবেষক, ইতিহাস আর পুরনো শহর ঘেঁটে অদ্ভুত তথ্য খুঁজে বের করাই যার নেশা। তবে এইবার যা পেয়েছে তা আগের যে কোনো রহস্যের চেয়ে বেশি জটিল আর ভয়ঙ্কর। 3 দিন আগে সে একটা চিঠি পায়, পুরোপুরি হাতে লেখা, কিন্তু কোনো প্রেরকের নাম নেই। চিঠিতে লেখা ছিল, ষষ্ঠ চাবি ছাড়া সত্য মুক্তি পায় না। আগে 5টি ভুল চাবি ব্যবহার করা হয়েছে। তুমি কি 6 নম্বর চাবি ধারণ করতে প্রস্তুত? সঙ্গে ছিল একটি মানচিত্রের টুকরো আর এক পুরনো বাড়ির ছবি, এই বাড়িটাই। রৌনক প্রথমে ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু কিছু একটা তাকে বাধ্য করলো এখানে আসতে। অস্পষ্টভাবে যেন সে জানতো এই তালার ওপারে এমন কিছু আছে যা তাকে সত্যি বদলে দিতে পারে। সে এগিয়ে গেল দরজার সামনে, আর ধুলো ভর্তি তালাটাকে হাত দিয়ে স্পর্শ করল। অমনি তালার গায়ে যেন কাঁপুনি উঠল। না, সেটা বাতাসের জন্য নয়, তালাটা নিজে নিজেই কাঁপছিল। হঠাৎ করেই একটা শব্দ, টিক টিক টিক। তালাটার ভেতর থেকে যেন ঘড়ির মতো আওয়াজ আসছে, আর তারপর দরজার নিচ থেকে গড়িয়ে বেরিয়ে এলো এক টুকরো কাগজ। রৌনক কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলো। প্রথম চাবি লোভ, দ্বিতীয় ক্ষমতা, তৃতীয় বিশ্বাসঘাতকতা, চতুর্থ ভালোবাসা, পঞ্চম মৃত্যু। ষষ্ঠ চাবি, শেষ শব্দটা নেই, কিন্তু কাগজের এক কোণে লেখা, শুধু যিনি নিজেকে হারাতে প্রস্তুত তিনি ষষ্ঠ চাবি ধারণ করতে পারবেন। রৌনকের গা শিরশির করে উঠল। সে জানতো এটা কোনো সাধারণ খেলা নয়, তবে সে জানতো না এই ষষ্ঠ চাবি তাকে কোথায় নিয়ে যাবে। রৌনক এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তার চোখ ছিল কাগজটার দিকে, কিন্তু মনটা যেন আর সেই পুরনো বাড়ির সামনের পায়ে দাঁড়ানো মানুষটা ছিল না। কাগজের 6টা শব্দ তার মাথার ভেতর ঘুরছিল, লোভ, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা, মৃত্যু আর ষষ্ঠ চাবি। নিজেকে হারাতে প্রস্তুত, এই কথাটা যেন গলা জড়িয়ে ধরেছিল তাকে। সে পকেট থেকে নিজের পুরনো নোটবুকটা বের করলো, সেই নোটবুক যেটাই সে তার সমস্ত গবেষণার নোট রাখে। চিঠিটা পাওয়ার পর থেকেই সে অনেক খোঁজ খবর করেছিল এই বাড়িটার ইতিহাস নিয়ে। এই বাড়ির নাম ভদ্রলোকের আশ্রয়। একসময় এক প্রখ্যাত দার্শনিক এই বাড়িতে থাকতেন, শ্রীযুক্ত হরিদাস মুখার্জি। 1947 সালে ভারত ভাগের আগেই হরিদাসবাবু রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার গবেষণার বিষয় ছিল চেতনার গঠন ও মনের ছায়া।
সেই সময় সমাজ তাকে এক প্রকার পাগল বলেই ঠাওর করেছিল, কিন্তু তার ডায়েরিগুলো আজও শহরের পুরনো লোকমুখে রটে আছে, যেখানে নাকি তিনি বলেছিলেন চাবি 6টি নয়, আসলে 6টি স্তর, আর শেষ স্তরে পৌঁছানো মানে নিজেকে ভুলে যাওয়া। রৌনক জানতো এই সব কথাগুলো শুধুই লেখার খোরাক নয়, এগুলো হয়তো একটা বড় সত্য লুকিয়ে রাখছে। সে দরজার গায়ে হাত রাখলো, এবার ধাক্কা দিল একটু জোরে। চমকে উঠে দেখে দরজাটা খোলা। না, তালা ভাঙেনি, কিন্তু কিভাবে খুললো বুঝতে পারল না সে। বাড়ির ভেতরে এক ধরনের ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে গন্ধ। ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটা লোক খেয়াল করে বলেছিল, ওই বাড়ির ভিতরে গেলে কেউ আর আগের মতো ফিরে আসে না। রৌনক সাহস করে ঢুকে পড়ল। ভেতরে ঢোকার সাথে সাথেই একটা টিকটিক শব্দ হলো। মনে হলো কোনো পুরনো বাতিল ঘড়ি যেন আবার চলতে শুরু করেছে। দেয়ালের গায়ে ছিল অসংখ্য ছবি, কিছু চিত্রকলা, কিছু চিত্রশিল্পীর হাতের আঁকা, আর কিছু এমন ছবি যা চোখ আটকে দেয়। প্রাচীন কাগজে আঁকা রহস্যময় প্রতীক। হঠাৎ একটা ছবি তাকে থমকে দিল। ছবিটায় 6টি তালা আঁকা, আর তাদের উপরে 6টি আলাদা চাবি ঝুলছে। প্রতিটির নিচে লেখা গ্রিড, লোভ, পাওয়ার, ক্ষমতা, বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতা, লাভ, ভালোবাসা, ডেথ, মৃত্যু। ষষ্ঠটার নিচে কিছু লেখা নেই, কিন্তু আশ্চর্যজনকভাবে ছবির সামনে দাঁড়ানো অবস্থাতেই রৌনক অনুভব করল যেন মাটির নিচে কোথাও কিছু কাঁপছে, মৃদু শব্দ, আর সেই পুরনো ঘড়ির টিক টিক টিক। সে দৃষ্টি সরিয়ে নিয়ে ঘরের ভিতর এগিয়ে গেল। প্রতিটি ঘরে ঢোকার পর যেন একটা করে স্তর ভাঙছে তার ভেতরে। কোনোটা ভালো লাগা, কোনোটা অস্বস্তি, আর কিছু কিছু অনুভূতি যা ভাষায় ব্যাখ্যা করা যায় না। একটা ছোট্ট ঘরে সে পৌঁছলো। ঘরটা অন্ধকারে ডুবে, শুধু একটা জানালা দিয়ে আলো পড়ছে, আর সেখানে রাখা একটা পুরনো কাঠের ডেস্ক। ডেস্কের উপরে একটা ছোট বাক্স। সে বাক্সটা খুলল। ভেতরে একটা চাবি ছিল, কিন্তু এই চাবিটা সাধারণ কোনো চাবির মতো না। চাবিটার মাথায় একটা চোখ আঁকা, খোলা চোখ, যার মনি রৌনকের দিকেই তাকিয়ে আছে। রৌনক তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল, কিন্তু তখনই তার মাথার ভেতর এক গর্জন, একটি কণ্ঠস্বর, যেটা যেন বাতাসের ফাঁক গলে ঢুকে পড়ল তার মগজে। প্রথম চাবি পেয়েছ, কিন্তু প্রত্যেক চাবির জন্য মূল্য দিতে হবে। লোভ তোমার প্রথম পরীক্ষা। রৌনক চমকে উঠে চারপাশে তাকালো। কেউ নেই, শুধু সেই পুরনো কক্ষ আর ঘড়ির শব্দ। সে জানে এইমাত্র সে প্রথম চাবি পেয়েছে, এখনো বাকি 5টি, আর প্রতিটি চাবির সঙ্গে জড়িয়ে আছে তার নিজস্ব ভয়। রৌনক হাতের চাবিটা ধীরে ধীরে পকেটে রেখে দিল। তার মনে হচ্ছিল যেন কারো নজরে সে পড়ে গেছে। ঘরের দেওয়াল থেকে একটা ঠান্ডা শ্বাস এসে গায়ে লেগে গেল, ঠিক যেন বাতাস নয়, বরং একটা প্রাচীন উপস্থিতি। সে পেছন ফিরে দরজার দিকে এগোলো, কিন্তু দরজা বন্ধ। এইমাত্র যে দরজা দিয়ে সে ঢুকেছিল সেটি এখন শক্তভাবে বন্ধ হয়ে গেছে। টান দিল, কিন্তু নড়ল না। রৌনক চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। সে জানতো এই বাড়ি তাকে পরীক্ষা করছে। এটা কেবল একটা বাড়ি নয়, এটা এক একটা স্তরের মতো। আর এই ঘরটা ছিল লোভের স্তর। তবে লোভ কি? সে কি চাবিটা নেওয়ার লোভে পড়েছিল, নাকি গোপন সত্য জানার অদম্য ইচ্ছাই ছিল তার লোভ? তার বুকের ভেতর চাপা অস্বস্তি জমছিল, কিন্তু সে জানতো এখন পিছু হটার উপায় নেই। তার সামনে এখন একটাই পথ,
সোজা অজানার দিকে এগিয়ে যাওয়া। ঘরের কোণে একটা সিঁড়ি চোখে পড়ল। সিঁড়িটা নিচে নেমে গেছে, আর তার গায়ে ধুলোর স্তর জমে আছে। মনে হলো বহু বছর কেউ এ পথে যায়নি। সে সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করলো। প্রতিটি ধাপ যেন পুরনো কাঠের চিরচির শব্দে বলে দিচ্ছিল, তুমি একা রৌনক, তুমি একা। নিচে নেমে সে আরেকটা দরজা পেল। দরজাটার রং মুছে গেছে, কিন্তু মাঝখানে একটা লেখা এখনো বোঝা যায়, পাওয়ার, ক্ষমতা। সে এবার বোঝে প্রতিটি ঘর এক একটা চাবির প্রতীক, আর প্রতিটি চাবি একটি মানসিক স্তরের সীমানা। রৌনক দরজাটা ধাক্কা দিল। এবার দরজা এমনভাবে খুলে গেল যেন কেউ ওর অপেক্ষায় ছিল। ঘরের ভেতরটা আলো ঝলমলে। দেওয়ালে ঝুলছে রাজাদের ছবি, রাজার সিংহাসন, আর মাঝখানে রাখা একটি পাথরের মূর্তি। একজন রাজা, মাথায় মুকুট, হাতে তরবারি। হঠাৎ ঘরের আলো ম্লান হয়ে এলো। একটা কণ্ঠস্বর শোনা গেল, ক্ষমতা চাও? তবে তার মূল্য দাও। মেঝেতে আগুনের রেখা উঠে এলো। রৌনক চমকে উঠে দেখল মূর্তিটা নড়ছে। মূর্তির চোখে আগুন, মুখে হিংস্র হাসি। সে এগিয়ে আসছে রৌনকের দিকে, তার হাতে তলোয়ার। রৌনক পেছনে সরে গেল, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে আগেই। এবার সত্যি সে ফেঁসে গেছে। তলোয়ার ঝাঁপিয়ে আসতেই সে পাশ কাটিয়ে পড়ে গেল একদিকে। পাশে পড়ে থাকা একটা পুরনো ঢাল নিয়ে উঠে দাঁড়ালো। একটা যুদ্ধ শুরু হলো, মানসিক নয়, এবার শরীরই। তলোয়ার আর ঢালের ঠক ঠক শব্দে ঘর কেঁপে উঠল। রৌনক ধীরে ধীরে বুঝতে পারছিল এই লড়াই ক্ষমতার নয়, ইচ্ছা শক্তির। মূর্তিটা একসময় থমকে দাঁড়ালো। তার চোখে এখন আর আগুন নেই, বরং যেন একটা শান্তি। হাতের তলোয়ার সে নামিয়ে ফেলল, আর সামনে হাত বাড়িয়ে দিল। তাতে ছিল দ্বিতীয় চাবি। এই চাবিটা ছিল লাল রঙের, আর তার গায়ে খোদাই করা ছিল রাজমুকুটের চিহ্ন। রৌনক নিঃশ্বাস ফেলল। সে জানতো দ্বিতীয় চাবিটাও এখন তার নিজের, কিন্তু এই যাত্রায় সে বুঝেছে প্রতিটি চাবির পেছনে একটা যন্ত্রণা আছে, একটা ত্যাগ আছে, আর প্রতিটি স্তর তার নিজের ভেতরের কিছুকে চ্যালেঞ্জ জানাবে। রৌনক দ্বিতীয় চাবিটা হাতে নিয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। তার দেহ ক্লান্ত, কিন্তু মন আর উদ্দীপ্ত। এই যে অভিজ্ঞতা, এই যে অদ্ভুত ঘরগুলো, সব যেন তাকে তৈরি করছে কোনো বড় কিছু গ্রহণ করার জন্য। ফিরে এসে সে আগের সেই হলঘরে দাঁড়ালো। চক্রাকারে সাজানো 6টি দরজার দিকে তাকালো। দুটো চাবি এখন তার মানে এখন সামনে রয়েছে বাকি 4টি দরজা। এইবার সে যেটা বেছে নিল তার নাম লেখা ছিল ট্রুথ, সত্য। দরজাটা অন্যগুলোর চেয়ে সাদামাটা, না কোনো অলংকার, না কোনো উজ্জ্বলতা। সাদা রঙে আঁকা, মেঝে পর্যন্ত নেমে আসা সাধারণ কাঠের দরজা। রৌনক একবার চাবিগুলো দেখল, তারপর ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকে গেল ঘরের ভেতর। ঘরটা একেবারে ফাঁকা, একটা জানালাও নেই, শুধু মাঝখানে রাখা একটা ছোট টেবিল, আর তার উপর রাখা একটা পুরনো ডায়েরি। রৌনক ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, সত্য কষ্টদায়ক, তবে তাই একমাত্র মুক্তি। সেই পাতাগুলো উল্টে দেখতে লাগলো। প্রতিটি পাতায় কারো জীবনের গল্প। গল্পগুলো খুবই ব্যক্তিগত, বেদনাদায়ক, অনেকটা অপরাধ শিকারের মতো। হঠাৎ এক পাতায় সে দেখতে পেল নিজের নাম, রৌনক সেনগুপ্ত। বয়স 29, পেশা ফ্রিল্যান্স লেখক, ভবিষ্যতের খোঁজে হারিয়ে যাওয়া একজন সত্য অন্বেষক। তার মাথা ঝিমঝিম করে উঠল। এই ডায়েরিতে তার নাম কিভাবে এলো? পাতায় লেখা ছিল আরও, তুমি সত্য চেয়েছিলে রৌনক, তাই আমরা তোমার সব স্মৃতি খুলে দিচ্ছি। তুমি যা ভুলে গিয়েছিলে এখন মনে পড়বে সব একে একে। হঠাৎ ঘরটা
আলোয় ভরে উঠল। চারপাশে সে দেখতে পেল অদ্ভুত সব ছবি। ছবি নয়, বরং স্মৃতি। তার শৈশব, তার বাবার মৃত্যু, তার প্রথম প্রেম, এমন সব মুহূর্ত যা সে চিরকাল মনে রাখতে চেয়েছিল, আর কিছু যেগুলো সে ইচ্ছা করেই ভুলে যেতে চেয়েছিল। তবে এক মুহূর্তে এসে সবকিছু থেমে গেল। সে দেখতে পেল একটা হাসপাতালের ঘর, যেখানে শুয়ে আছে এক বাচ্চা ছেলে, চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, আর পাশে বসে কাঁদছে তার মা। রৌনক চিনতে পারল না মুখটা, কিন্তু মন বলছিল এই ছেলেটাই তার জীবনের চাবি। সে স্মৃতি বলছিল, তুমি একবার ভুল সিদ্ধান্ত নিয়েছিলে রৌনক, একবার পিছিয়ে এসেছিলে সত্য থেকে। এইবার তোমার সামনে সুযোগ আছে তা শোধরানোর। ঘরের এক কোণ থেকে বেরিয়ে এলো একটি ধাতব বাক্স, তার গায়ে খোদাই, এই বাক্স খুললেই তুমি পাবে সত্যের চাবি, কিন্তু যদি তুমি প্রস্তুত না হও তবে হারাবে নিজেকে। রৌনক চুপ করে বসে রইল। তার মাথার ভেতর যেন ঝড় বইছে। সে জানত সত্য সহজ নয়, কিন্তু সত্যই একমাত্র রাস্তা। সে বাক্সটা খুলল। ভেতরে একটা চাবি এবং একটি আয়না। আয়নায় সে দেখল নিজেকে, কিন্তু এটা তার সেই চেহারা নয়। এটা সেই মানুষ যার সামনে আর কিছুই গোপন নেই, না আবেগ, না দুঃখ, না ব্যর্থতা। এই চাবিটাই ছিল তৃতীয় চাবি, সত্যের চাবি। রৌনক চাবিটা হাতে নিয়ে চোখ বন্ধ করল। সে জানত এখন আর কোনো ফেরার পথ নেই। 3টে দরজা পেরিয়ে এসেছে সে, আরো 3টি বাকি। এবার অপেক্ষা করছে সেই দরজাগুলো, যেগুলো তার আত্মার গভীরে লুকোনো। রৌনক ধীরে ধীরে চাবিটা হাতে নিয়ে হল ঘরে ফিরে এলো। এইবার সে থামল না, সরাসরি এগিয়ে গেল 4র্থ দরজাটার দিকে। তাতে লেখা ছিল ফিয়ার, ভয়। এই দরজাটার রং ছিল কুচকুচে কালো। দরজার গায়ে হাত রাখতেই ঠান্ডা এক স্রোত বয়ে গেল তার শরীর জুড়ে। সে জানত এই ঘরে প্রবেশ মানে নিজেকে ভাঙা, নিজেকে মুখোমুখি হওয়া, নিজেকে মুছে ফেলার মতো কষ্ট। তবু সে পেছয়নি। দরজা খুলতেই এক অন্ধকার ঘরে সে প্রবেশ করল। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু একটা অনুভব। ভয় যেন চেপে বসেছে বুকের উপর। হঠাৎ কোথা থেকে এক আওয়াজ, তুমি কিসের ভয় পাও রৌনক? সে চুপ করে রইল। তবুও আওয়াজ আবার এলো, ভয় পেও না, আমরা জানি তুমি সেই রাতের কথা আজও ভুলতে পারোনি। সেই বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়া ছেলেটা তোমার সামনেই মরেছিল। রৌনকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হ্যাঁ, সে ভুলে যেতে চেয়েছিল সেই ঘটনাটা। স্কুল জীবনের এক অন্ধকার দিন, এক বন্ধুর দুঃসাহসিক চ্যালেঞ্জ, আর তার নির্বোধ উৎসাহ, উঠে দেখ ছাদ থেকে ঝাঁপ দিলে কি হয় না হয়। আর সেই বন্ধুটাই নিচে পড়ে মারা গিয়েছিল। সে জানতো এই ঘটনার জন্য তাকে কেউ কখনো দোষ দেয়নি, কিন্তু নিজের মনে সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারেনি। আবার সেই আওয়াজটা, তুমি কি সত্যি সাহসী? তাহলে সামনে এসো। ঘরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছো তুমি নিজেই, তোমার সেই ছায়া যাকে তুমি লুকিয়ে রেখেছো চিরকাল। রৌনক এগিয়ে এলো। ঘরের এক কোণ থেকে উঠে এলো তারই মতো দেখতে একজন মানুষ, চোখে অন্ধকার, মুখে তীব্র বিষাদ, যেন জীবনের সমস্ত ভয় তার চেহারায় জমা হয়েছে। আমি সেই তুমি, যে সব ভুলে থেকেছ। আমার হাত ধরো, ভয়ের মুখোমুখি হও, তবেই পাবে মুক্তি। রৌনক কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে হাত বাড়ালো, স্পর্শ করলো সেই অন্ধকার সত্তাকে। ঠিক তখনই চারপাশের অন্ধকার ভেঙে গেল, আলোতে ভরে উঠল ঘর। ভয় মিলিয়ে গেল বাতাসে। আর ঠিক তখনই সামনে খুলে গেল এক ছোট বাক্স। তার মধ্যে ছিল 4র্থ চাবি। এই চাবিটা ছিল সাদা রঙের, মসৃণ, খুব হালকা, যেন ভয়ের ভার সরিয়ে এনে দেয় মুক্তির আভাস। রৌনক চাবিটা হাতে নিয়ে আবার ফিরে এলো হলঘরে। 4টে চাবি,
এখন তার হাতে, আর মাত্র দুটি বাকি। কিন্তু প্রতিটি চাবি যেন তার আত্মাকে পাল্টে দিচ্ছে। সে এখন আগের সেই রৌনক নেই, সে এখন অনেক বেশি গভীর, অনেক বেশি জাগ্রত। আর এখন তার সামনে অপেক্ষা করছে পঞ্চম দরজা। আর সে জানে এইবার হয়তো তার জীবনের সবচেয়ে জটিল স্মৃতি এসে পড়বে সামনে। পঞ্চম দরজাটার নাম ছিল ট্রুথ, সত্য। আবারও সত্যের মুখোমুখি হতে হবে, মানে আরো কিছু সত্যের বাকি আছে। এই দরজার গায়ে কোনো রং ছিল না, না সাদা, না কালো, না কোনো চকমকে রঙে আঁকা কিছু। একটা ধূসর দরজা, নিঃশব্দ, নিরাবেগ। রৌনক থেমে গেল কিছুক্ষণ। তার মনে পড়ল এই শব্দটাই তাকে সবসময় কাঁপিয়ে দেয়, সত্য। দরজার হাতল ছুঁতেই হঠাৎ দরজাটা খুলে গেল নিজের থেকেই। ভেতরে ছিল একটা ছোট ঘর, দেওয়াল জোড়া আয়না দিয়ে ঢাকা। প্রতিটি আয়নায় তার নিজের প্রতিফলন, কিন্তু প্রতিটি প্রতিফলন যেন ভিন্ন ভিন্ন মুখ। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ রাগে ফুঁসছে, আবার কেউ শূন্য চোখে তাকিয়ে আছে তার দিকে। এই দৃশ্য দেখে সে প্রথমে চমকে উঠল, তারপর একটু একটু করে বুঝল এই প্রতিটি প্রতিচ্ছবি তার জীবনের কিছু না বলা মুহূর্ত। হঠাৎ এক আয়না থেকে বেরিয়ে এলো একটা কণ্ঠস্বর। সত্য কি তুমি সবসময় বলো রৌনক? সে চুপ করে রইল। কণ্ঠটা আবার বলল, তাহলে সেই চাকরিটার ইন্টারভিউতে তুমি যে নিজের যোগ্যতা বাড়িয়ে বলেছিলে, তোমার সেই বান্ধবীর সঙ্গে সম্পর্কের কথা গোপন রেখেছিলে, অথবা বাবার ব্যবসার ক্ষতির কথা মাকে আজও বোঝাওনি, তাদের কি বলবে? রৌনক মুখ তুলে চাইল আয়নাটার দিকে। সেখানে এবার তার সেই মুহূর্তগুলোর দৃশ্য ফুটে উঠল। প্রতিটি পরিস্থিতি যেখানে সে সত্যকে একটু পিছিয়ে রেখেছিল সুবিধার কারণে। তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল একটা আয়নার সামনে, যেখানে সে দেখতে পেল সেই সময়টাকে যখন তার বন্ধু তুহিনের উপর সে অন্যায়ভাবে দোষ চাপিয়েছিল, যদিও দোষী ছিল সে নিজেই। রৌনক নিঃশব্দে বলল, আমি ভুল করেছিলাম, সত্যকে আমি ভয় পেতাম। তখনই একটি শব্দ হলো ঘরের এক প্রান্তে। একটা ছোট বাক্স খুলে গেল ধীরে ধীরে। তার ভেতরে রাখা ছিল পঞ্চম চাবিটা। এই চাবিটা ছিল স্বচ্ছ কাঁচের মতো। তাকে দেখে বোঝাই যায় না ওটা ধাতব কিনা, না অন্য কোনো কিছু, কিন্তু তার ওজন অনুভব করা যায় মন দিয়ে। চাবিটা হাতে নিতেই রৌনক মনে করল, সত্য বলতে সবসময় মুখে উচ্চারণ করতে হয় না। নিজেকে ক্ষমা করতে শেখাও সত্যের একটা বড় দিক। সে ঘর থেকে বেরিয়ে এলো। এখন তার হাতে 5টি চাবি, আর মাত্র একটা বাকি। তার চোখ এবার পড়ল হল ঘরের শেষ দরজাটার দিকে, সবচেয়ে অদ্ভুত, সব থেকে ভারী দেখতে, আর সবচেয়ে নিঃশব্দ। তার উপরে লেখা বিগিনিং, অর্থাৎ শুরু। রৌনক জানত শেষ চাবির খোঁজ তাকে নতুন একটা দরজায় নিয়ে যাবে, যেখানে হয় সব শুরু হবে, না হয় সব শেষ। রৌনক ধীরে ধীরে এগিয়ে গেল শেষ দরজাটার দিকে। এই দরজাটা অন্যগুলোর চেয়ে অনেকটাই বড়, আর গায়ে অস্পষ্ট করে খোদাই করা কিছু চিহ্ন, যেমনটা প্রাচীন মন্দিরে দেখা যায়। দরজার মাঝখানে বসানো একটা ফাঁপা বৃত্ত, যেখানে একটা চাবি বসানোর জায়গা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ষষ্ঠ চাবিটা কোথায়? রৌনকের পেছনে যে 5টা দরজা বন্ধ হয়ে গেছে, তাদের দিকে ফিরে তাকালো সে। হঠাৎ সে অনুভব করলো তার হাতের 5টা চাবি একসঙ্গে একটা তীব্র তাপ ছড়াচ্ছে। সে 5টা চাবিকে পাশাপাশি ধরে রাখতেই এক অদ্ভুত আলো তাদের চারিদিকে ঘিরে ধরল। চাবিগুলো যেন ধীরে ধীরে গলে গিয়ে মিশে যেতে লাগলো একটিতে। রৌনক বিস্ময়ে দেখল চাবিগুলোর রং, আকৃতি
আর গঠন সব মিলিয়ে একটা নতুন চাবিতে রূপান্তরিত হয়েছে ষষ্ঠ চাবি। এই চাবিটাই ছিল সোনালি রঙের, তাতে খোদাই করা ছিল একটি নাম, সেলফ, আত্ম। সে গভীর শ্বাস নিয়ে এগিয়ে গেল দরজাটার দিকে আর চাবিটা বসিয়ে দিল সেই গহ্বরে। এক মুহূর্তের জন্য কিছুই ঘটল না, তারপর দরজাটা যেন নিজের ওজনেই ধীরে ধীরে খুলে গেল। ভিতরে অন্ধকার, কিন্তু এই অন্ধকার ভয়ঙ্কর ছিল না, বরং শান্ত, গভীর আর প্রশান্ত। একটা টান অনুভব করল রৌনক, যেন সেই অন্ধকার তাকে টেনে নিচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল ভিতরে, আর প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে চারপাশে আলো জ্বলে উঠল। এ যেন তার নিজের স্মৃতিগুলোর আলো, তার ভুল, তার সত্য, তার আত্মবিশ্বাস, তার ভয়, সব এক এক করে সামনে আসছে। অবশেষে সে পৌঁছলো এক বৃত্তাকার কক্ষে। মাঝখানে বসানো ছিল একটা ডেস্ক, ডেস্কের উপর রাখা একটা খোলা খাতা, আর পাশে একটা কলম। তার নাম লেখা আছে খাতার প্রথম পাতায়, রৌনক সিনহা, দ্য চুজেন ওয়ান। রৌনক একটু থেমে কলমটা তুলল। খাতার পাশে ছোট করে লেখা ছিল, নাও রাইট ইয়োর ওন এন্ডিং। এবার নিজের সমাপ্তিটা নিজে লেখো। সে একটা গভীর শ্বাস নিয়ে খাতার দ্বিতীয় পাতায় লিখতে শুরু করলো, আমি রৌনক, আমি খুঁজছিলাম 6টি চাবি, কিন্তু আমি খুঁজে পেয়েছি নিজেকে। কলমটা ঠান্ডা কাগজের উপর রেখে রৌনক চুপ করে রইল। ঘরটা তার চারপাশে আলোর রেখা ছড়িয়ে দিচ্ছিল, যেন প্রত্যেক স্মৃতি নিজেই আলোকবর্তিকা হয়ে জ্বলছে। সে নিজেকে বলল, এখানে আসার কারণটাই আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন সবকিছু পরিষ্কার। তার চোখে ভাসতে লাগলো সেই চিঠির লাইনগুলো, ষষ্ঠ চাবি ছাড়া সত্য মুক্তি পায় না। এবার সে বুঝতে পারল 6টি চাবি কোনো বাহ্যিক বস্তু নয়, বরং তার নিজের মানসিক 6টি স্তর, লোভ, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, ভয়, সত্য এবং অবশেষে আত্মা। দেখতে দেখতে ঘরের মাঝখানে রাখা ডেস্কের নিচে থেকে একটা ছোট আলো জ্বলল, একটা আয়না অর্ধেক পেঁচিয়ে রাখা। সে কাঁপা হাতে ওই আয়নাটি উঠালো আর সামনে ধরল। আমি দেখব, রৌনক ফিসফিস করে বলল, কি আছে আয়নার ভেতর? তখনই আয়নার পৃষ্ঠে ভেসে উঠল রৌনকের প্রতিচ্ছবি, কিন্তু এবার তার সাথে ছিল আরো অনেক মুখ, তার বন্ধুর অসহায় চোখ, তার বাবার ক্লান্ত হাসি, তার নিজের এক অচেনা ভারাক্রান্ত রূপ। সমস্ত মুখ মিলিয়ে তৈরি হচ্ছিল এক অমায়িক হাসি, যা এক মুহূর্তে চিনিয়ে দিল রৌনকের ভেতরের যত অপ্রকাশিত কথা, অপরাধ, ক্ষমা, লালিত আশা, বিনাশী পাপ। রৌনক ঘাঁটাঘাঁটি করল। তার হৃদয়ে এক অনির্বচনীয় শান্তি এবং গুঞ্জন। এই ছিল সবচেয়ে বড় মুক্তি, নিজেকে সঠিকভাবে দেখার মুক্তি, নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণের মুক্তি। উদাসীন হয়ে আয়নাটি রেখে সে এক টেবিলের দিকে এগোলো। সেখানে ছিল পরের খাতা, শেষ পাতায় লেখা, এন্ড অফ দ্য জার্নি অর বিগিনিং অফ ইয়োর স্টোরি। রৌনক হাসল, কলম তুলে লেখাটা পড়তে পড়তে লিখল, এক যাত্রা শেষ, আরেক যাত্রা শুরু। সে যেমনই লিখল, পঞ্চম চাবি যেমন বসল, ষষ্ঠ চাবি সেলফ নিজেই আলো ঝলমল করে উঠল। রৌনক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ঘরের প্রতিটি প্রাচীর যেন কেঁপে উঠল এক নীরব বিস্ফোরণে। না, কোনো শব্দ নেই, তবুও তার হৃদয়ে অনুরণন হচ্ছিল, যেন বহু বছর ধরে জমে থাকা দুঃখ, ভয়, পশ্চাৎপট আজ বিদায় নিচ্ছে। ঘরের দরজাটা খুলে গেল নিজে থেকেই। বাইরে রাত্রির অন্ধকার দাঁড়িয়ে সে বুঝতে পারল, এখন সে আর আগের রৌনক নয়। তার হাতে এখন সেই ষষ্ঠ চাবি, যেটি কোনো তালা খোলার জন্য নয়, বরং
এক জীবনের বোধ খুলে দেওয়ার চাবি। সেই চাবি দিয়ে সে বন্দি সময়ের গণ্ডি পেরিয়ে নিজেকে মুক্ত করলো। রাতের আকাশে তাকিয়ে সে দেখল তার ছায়া মিশে গেছে বিস্তৃত নক্ষত্রপুঞ্জে। সেই ছায়ার ভেতর সে দেখল একজন মানুষ, যে নিজের সমস্ত ভুল নিয়ে তবু নিজের সত্যকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে। সেই সত্য যা তাকে শেষ করেছিল, তবে পুনরায় গড়তেও শিখিয়েছে। সে ধীরে ধীরে হাঁটা দিল অন্ধকার গলি ধরে। জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু এই প্রথম গন্তব্য নয়। যাত্রাটা তার কাছে বড় হয়ে উঠেছে। আর ঠিক তখনই পেছনের দরজাটা চুপচাপ বন্ধ হয়ে গেল, আর সেই প্রাচীন ধূসর ঘরটায় আবার অন্ধকার নেমে এলো। তবে জানালার বারাদের ফাঁক দিয়ে একটা ক্ষীণ আলো ঠিকই পড়ল টেবিলের ওপর রাখা সেই আয়নার গায়ে, যেখানে এখনো লেখা দ্য সিক্সথ কি, আর তার নিচে অনলি দোজ হু সিক উইদিন শ্যাল ফাইন্ড দ্য ডোর আউটসাইড। এই ছিল আজকের গল্প দ্য সিক্সথ কি, ষষ্ঠ চাবি। একটি আত্ম অন্বেষণের গল্প, একটি মানবিক বিভ্রান্তির মধ্য দিয়ে সত্যের সন্ধানে যাত্রার কাহিনী। আপনি যদি এইরকম আরও রহস্যে মোড়া মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হোক গল্পকে। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আগামী দিনের পথকে প্রশস্ত করবে। শোনো গল্প হারিয়ে যাওয়া শব্দে।